গুলো ঠিকমতো মানে হচ্ছে না, যার জন্য এখন অনলাইনের মাধ্যমে ক্লাস করানো হচ্ছে। তো সেই হিসাবে আজকে আমি তোমাদের ক্লাস 9-এর ইংরেজি সেকেন্ড পেপারের ট্যাগ কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করব। ট্যাগ কোশ্চেনটা অ্যাকচুয়ালি হচ্ছে ট্যাগ কোশ্চেনের বাংলা যদি আমরা ডিসকাশন করতে যাই, সেটা হচ্ছে প্রশ্নের লেজ হিসেবে আখ্যায়িত করা হয়। কারণ কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন, ট্যাগ মানে হচ্ছে লেজ। তো সেই হিসাবে আমরা বলতে পারি প্রশ্নের লেজ। গ্রামারের ভিতরে মানে নবম দশম শ্রেণীর যে গ্রামার আছে তার ভিতরে সবচেয়ে সোজা মানে গ্রামার থাকলে ট্যাগ কোশ্চেন। এটা একটু সুন্দরভাবে যদি বোঝা যায় এখানে পাসে পাস পাওয়া সম্ভব ব্যাপার। তো আমরা ট্যাগ কোশ্চেনটা একটু আলোচনা করব যে ট্যাগ কোশ্চেনটা অ্যাকচুয়ালি কী। আমি একটা প্রশ্ন লিখলাম, আমি একটা সেন্টেন্স লিখলাম, সেটা হচ্ছে আই ইট রাইস, আমি ভাত খাই। এখন এইখানে এই সেন্টেন্সটা ট্যাগ কোশ্চেন হিসাবে যদি আমরা করতে চাই, সেই হিসাবে কী করতে হবে? ট্যাগ কোশ্চেন করতে হলে সবসময় প্রধানত 4টা ধাপ অনুসরণ করতে হবে। এই 4টা ধাপ যে অনুসরণ করতে পারবে তার জন্য ট্যাগ কোশ্চেন অলরেডি 90% ট্যাগ কোশ্চেন তার জন্য ইজি। ডিফিনেশন কিছু নিয়ম থাকতেই পারে, এক্সট্রা কিছু নিয়ম আছে, সব গ্রামারেরই আছে, তবে মূল যে নিয়মটা এইটার 4টা ধাপ আমাদের অনুসরণ করতে হবে। প্রথম যে ধাপ, একটা সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে হলে ওই সেন্টেন্সটার অক্সিলারি ভার্ব আছে কিনা আগে সেইটা জাস্টিফাই করতে হবে। যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে ওই সেন্টেন্সের মূল ভার্বটা কি, মূল ভার্বটা কোন ফর্মে আছে। যদি প্রেজেন্ট ফর্মে থাকে সেক্ষেত্রে আমরা ডু ইউজ করব, যদি পাস্ট ফর্মে থাকে সেক্ষেত্রে আমরা ডাজ ইউজ করব, পাস্ট ফর্মে থাকলে ডিড ইউজ করব, এবং ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ ইউজ করব। তো এইখানে আমাদের মূল ভার্ব যেটা আছে ইট, এটা প্রেজেন্ট ফর্মে আছে, যার জন্য আমরা ডু ইউজ করব। এরপর দেখতে হবে সেন্টেন্সটা হাবোধক না নাবোধক। যদি সেন্টেন্সটা হাবোধক হয় তাহলে নট বসাইতে হবে, যদি নাবোধক হয় তাহলে কিছু বোঝাইতে হবে না। যেহেতু সেন্টেন্সটা হাবোধক সেক্ষেত্রে এখানে নট বসাইতে হবে। এরপর হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, যেটা সাবজেক্টকে আমরা প্রোনাউন হিসাবে বসাইতে হবে। এখানে সাবজেক্ট কি আছে? আই আছে, তো সেই হিসাবে আমরা আই বসাবো। সর্বশেষে যেহেতু ট্যাগ কোশ্চেন, আমার প্রশ্নবোধক চিহ্ন, সেই কোশ্চেনমূলক কোশ্চেন থাকতে হবে। এ হচ্ছে একটা ট্যাগ কোশ্চেনের মানে সোজা যে উত্তর লেখার যে সিস্টেম সেইটা। তো আমরা এটা একটু বিস্তারিত আলোচনা করে দেখব। ট্যাগ কোশ্চেন করতে হলে যে অক্সিলারি ভার্বগুলো ইউজ করতে হয় আমরা আগে সেই অক্সিলারি ভার্বগুলো দেখব। ট্যাগ কোশ্চেন করতে হলে সবসময় am, is, are, was, were, have, has, had, shall, will, should, would, can, could, may, might, do, did, does, ought to, need to, dare to। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। মূলত এই অক্সিলারি ভার্বগুলো ট্যাগ কোশ্চেনের উত্তর হিসাবে ইউজ করা হয়। একটা ট্যাগ কোশ্চেন করতে হলে তোমার সর্বপ্রথম দেখতে হবে ওই ট্যাগ কোশ্চেনের এই অক্সিলারি ভার্বগুলো আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই তুমি এই ট্যাগ কোশ্চেন ওইটা ট্যাগ কোশ্চেনের উত্তর হিসাবে সর্বপ্রথম এই অক্সিলারি ভার্বগুলো বসাবা। যদি না থাকে সেক্ষেত্রে আমি যে কথাটা বলছি, ওই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে ডু বসাবা, যদি সেন্টেন্সটা পাস্ট ফর্মে হয়, ভার্বটা পাস্ট ফর্মে হয়
তাহলে ডিড বসাবা, এবং অথবা ওই সেন্টেন্সের যে ভার্ব আছে ওটা যদি ওটার সাথে যদি এস বা ইয়েস থাকে সেক্ষেত্রে ডাজ বসাবা। এই হচ্ছে মূলত মূল ব্যাপার। এই অক্সিলারি ভার্বগুলো তোমার মনে রাখতে হবে। এবার আমরা ধাপগুলো অনুসরণ করব। একটি সাধারণ ট্যাগ কোশ্চেনের উত্তর হিসাবে যে 4টি ধাপ অনুসরণ করি আমরা, সেই 4টি ধাপ আমরা সোজা ভাষায় লেখার চেষ্টা করব। প্রথমত ওই ট্যাগ কোশ্চেনটির অক্সিলারি ভার্ব বা বাংলা যেটাকে আমরা সাহায্যকারী ভার্ব বলি, থাকলে তা ট্যাগ কোশ্চেনের উত্তর হিসাবে সর্বপ্রথম বসাতে হবে। যদি অক্সিলারি ভার্ব না থাকে, ভার্ব বা সাহায্যকারী ভার্ব না থাকে, সেক্ষেত্রে ওই ট্যাগ কোশ্চেনটির মূল ভার্ব যদি প্রেজেন্ট ফর্মের হয় তাহলে বসাতে হবে। পাস্ট ফর্মে হলে ডিড বসাতে হবে, এবং মূল ভার্বের সাথে এস অথবা ইএস থাকলে ডান বসাতে হবে। ট্যাগ কোশ্চেনে যে আমাদের 4টা ধাপের কথা বলছি, প্রথম ধাপটা হচ্ছে ওই ট্যাগ কোশ্চেনের অক্সিলারি ভার্ব খুঁজতে হবে। যদি আমরা অক্সিলারি ভার্ব পাই তাহলে সেটা বসাতে হবে, আর যদি অক্সিলারি ভার্ব না পাই সেক্ষেত্রে সেন্টেন্সের মূল ভার্বের দিকে তাকাতে হবে। মূল ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মের হয় আমার ডু বসাইতে হবে, যদি পাস্ট ফর্মের হয় তাহলে ডিড বসাইতে হবে, মূল ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ বসাতে হবে। এবার সেকেন্ড ধাপটা যেটা আমরা অনুসরণ করবো সেটা হচ্ছে ওই সেন্টেন্সটাকে হাবোধক অথবা নাবোধক কিনা। ওই সেন্টেন্সটা হাবোধক অথবা নাবোধক কিনা। যদি হাবোধক হয় তাহলে সেক্ষেত্রে আমাদের নট বসাইতে হবে। যদি নাবোধক হয় তাহলে আমাদের কিছু বসাইতে হবে না। আমরা দেখি একটু। দ্বিতীয় পর্যায়ে ওই সেন্টেন্সটি হাবোধক হলে ট্যাগ কোশ্চেনের
উত্তরে দ্বিতীয় ধাপে নট বসাতে হবে যদি সেন্টেন্সটি নাবোধক হয় তবে কিছু বসাতে হবে না। এক্ষেত্রে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে শুধুমাত্র নো বা নট এই দুইটা জিনিস থাকলেই যে একটা ট্যাগ কোশ্চেন নাবোধক হবে সেইটা না। এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে আমাদের বুঝে নিতে হবে ওই ট্যাগ কোশ্চেনটা নাবোধক অর্থ প্রকাশ করতেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যদি সেন্টেন্সে লিটিল, ফিউ, seldom, never, hardly ওয়ার্ডগুলি থাকে তবে ওই ট্যাগ কোশ্চেনটি নাবোধক হিসাবে গণ্য হবে। এবার আমরা তৃতীয় ধাপটা দেখব। তৃতীয় ধাপটা মোছা যাবে তো না? এবার আমরা ট্যাগ কোশ্চেনের দুইটা ধাপ দেখছি। তৃতীয় ধাপ আমরা তৃতীয় ধাপটা দেখব। ট্যাগ কোশ্চেনের তৃতীয় ধাপে ওই ট্যাগ কোশ্চেনটির সাবজেক্ট কে প্রোনাউন হিসাবে বসাতে হবে। এক্ষেত্রে একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে সকল ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হয়তো নাও থাকতে পারে, বা থাকলে হয়তো তোমার বোঝার সমস্যা হচ্ছে, তুমি বুঝতে পারতেছো না। এক্ষেত্রে একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে যে একটি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট নর্মালি যে সাবজেক্টগুলো আই, সি, হি, দে, উই এগুলো থাকলে এগুলো নিত্য নৈমিত্তিকভাবে বসে যাবে, প্রোনাউন হিসেবে বসে যাবে। যদি এছাড়া অন্য কিছু থাকে সেক্ষেত্রে আমাদের ধরো জড়বস্তুমূলক কিছু থাকলে, জড় জাতীয় কিছু থাকলে সেক্ষেত্রে আমরা ইট বসাবো, ব্যক্তিমূলক কিছু থাকলে আমরা দে বসাবো। তারপর এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো থাকলে, যেমন এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, এই ধরনের ওয়ার্ডগুলো যদি ট্যাগ কোশ্চেনের শুরুতে থাকে সেক্ষেত্রে ট্যাগের সাবজেক্ট হিসাবে তুমি দে বসাবা। আর যদি এনিথিং, সামথিং, নাথিং যে ওয়ার্ডগুলো আছে এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে তুমি অবশ্যই ইট বসাবা। তো আমরা একটু লেখার চেষ্টা করি। যদি ট্যাগের শুরুতে
everybody, nobody, anybody, somebody, ইত্যাদি ওয়ার্ডগুলি থাকে, ইত্যাদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকে, তবে সেক্ষেত্রে ওই ট্যাগ কোশ্চেনের উত্তরে প্রোনাউন হিসাবে দে বসবে। অন্যদিকে anything, something, everything ইত্যাদি সাবজেক্ট থাকলে ট্যাগের উত্তরে প্রোনাউন হিসাবে ইট বসবে। এ হচ্ছে তৃতীয় ধাপ। সর্বশেষ যে ধাপটা অনুসরণ করতে হবে সেটা হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেনের প্রশ্নবোধক চিহ্ন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। প্রশ্নবোধক চিহ্ন সেইটা দিতে হবে। সর্বশেষে ওই ট্যাগ কোশ্চেনটি উত্তর হিসেবে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দিতে হবে। এই যে চারটা ধাপ, এই চারটা ধাপের কথা আমরা বললাম। এই চারটা ধাপ যদি অনুসরণ করা যায়, একজন স্টুডেন্টের জন্য ট্যাগ কোশ্চেন সম্পূর্ণ সোজা হিসাবে আখ্যায়িত করা হবে। মূলত এই চারটি ধাপে অনুসরণ করতে হবে। এছাড়াও এক্সট্রা কিছু নিয়ম তো সব গ্রামারই থাকে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। মূলত একটি ট্যাগ কোশ্চেন করতে হলে আমরা যে চারটা ধাপের কথা বলছি, প্রথমত ওই ট্যাগ কোশ্চেনটির অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। যদি অক্সিলারি ভার্ব না খুঁজে পাই তাহলে ওই সেন্টেন্সটার মূল ভার্ব দেখতে হবে। মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে হইলে ডু, পাস্ট ফর্মে হইলে ডিড বসবে, আর মূল ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজ বসবে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে সেন্টেন্সটা যদি হাবোধক হয় নট বসবে, না বোধক হলে কিছু বসবে না। তো আরেকটা কথা আমরা বলছি, সেটা হচ্ছে শুধুমাত্র ন বা নট থাকলে যে আমরা একটা সেন্টেন্স না বোধক বুঝবো সেটা না। একটা সেন্টেন্সে লিটিল, ফিউ, সেলডম, হার্ডলি, নেভার এই ধরনের ওয়ার্ডগুলো থাকলেও ওই সেন্টেন্সটা নাবোধক হিসাবে আখ্যায়িত হবে। তৃতীয় পর্যায়ে হচ্ছে ওই সেন্টেন্সটার সাবজেক্ট আমরা ট্যাগ কোশ্চেনের উত্তরে প্রোনাউন হিসাবে বসাবো, এবং সর্বশেষ ট্যাগ কোশ্চেনে প্রশ্নবোধক চিহ্ন দিব। এই চারটি ধাপ একটা ট্যাগ কোশ্চেন করার জন্য সবচেয়ে মূল মুখ্য ব্যাপার। এছাড়াও কিছু সেন্টেন্স নিয়মকেন্দ্রিক ট্যাগ কোশ্চেন আছে, যেটা আমরা একটু দেখার চেষ্টা করব। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে
আমরা যে বলছি এই নিয়মের বাইরেও কিছু নিয়ম আছে, সেক্ষেত্রে আমাদের মুখ্য যে নিয়মগুলো থাকে, এক্সাম একজন একটা প্রশ্নপত্র সবসময় কিছু কিছু নিয়মের ট্যাগ কোশ্চেনের যে নিয়মগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট হিসাবে ধরা হয়, সেই সেই কিছু দিক নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের যে ট্যাগ কোশ্চেনগুলো আমরা করি, এই সেন্টেন্সের ক্ষেত্রে যদি একটা ট্যাগ কোশ্চেনের শুরুতে লেটাস, সেটা ফুলভাবেও থাকতে পারে, সংক্ষিপ্তভাবেও থাকতে পারে, এক্ষেত্রে আমাদের কোনো ধাপ অনুসরণ করার দরকার নেই। এক্ষেত্রে আমরা সব কিছু ইয়ে করে, মানে যদি দেখি ট্যাগ কোশ্চেনের শুরুতেই লেটাস থাকে, তাহলে আমরা শ্যালই বসাই দিব। এবং অন্যদিকে যদি কোনো সেন্টেন্স দ্বারা, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, যদি কোনো সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এই জাতীয় জিনিসগুলো বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা যদি কোনো ট্যাগ কোশ্চেন দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝানো হয়, তবে ওই ট্যাগ কোশ্চেনের উত্তর হিসেবে ওলিও বসবে। এ হচ্ছে ট্যাগ কোশ্চেনের মূলত নিয়ম প্রণালী। আমরা আজকের এই অনলাইন ক্লাসে ট্যাগ কোশ্চেনের শুরু থেকে মূল যে বিষয়বস্তুটা, সেটা দেখার চেষ্টা করছি এবং এটা বোঝানোর চেষ্টা করছি। এবং এটা মানে যত বেশি প্র্যাকটিস করা যাবে তত আরও ভালো পারা যাবে, কারণ গ্রামারটাই হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। যত বেশি প্র্যাকটিস করা যায় তত বেশি এটা ভালো ফলাফল আশা করা যায়। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, সরি, এটা কাটি সারি আবার শেষ করে দিব বাবুরে, আরে হারুন মাস্টার থাকতো না আজকে এনে। যেহেতু আমরা আজকে ট্যাগ কোশ্চেন করছি, সেক্ষেত্রে আমরা নিয়মটা বোঝানোর চেষ্টা করছি, নিয়মগুলো বোঝানোর চেষ্টা করছি। আমরা হোমওয়ার্ক হিসাবে কিছু কাজ দিচ্ছি, বাসায় বসে তোমরা এগুলো চেষ্টা করবা। He goes to school every day. Not don't disturb me. I shall help him don't forget it. Never tell a lie.
everybody go to school. Let us go out for a work. ছয় সাত আট I am eating rice. They are playing football. Samia eats rice. তো এটা বাড়ির কাজ হিসেবে থাকবে। তো ধন্যবাদ সবাইকে।